প্রত্যন্ত গ্রামের অবস্থাপন্ন পরিবারে বাড়ির বড় মেয়ে ললিতার বিয়েটা দেওয়ার পর খানিকটা হাঁপ ছেড়ে বেঁচেছিল দেবল। মনের কোণে কোথাও বুঝি বা সুপ্ত বাসনা ছিল। সুন্দরী মেয়ের দৌলতে বড়লোক জামাই হয়তো কিছুটা হলেও তার এই সংসার চালানোর ভার নিজে কাঁধে তুলে নেবে। একতলা ছড়ানো ছিটানো বড় বাড়ি, গোলা ভরা ধান, বিঘার পর বিঘা ধানি জমি, পুকুরে মাছ, সব মিলিয়ে লক্ষ্মীশ্রী যেন উপচে পড়ছে। প্রথম প্রথম সম্পর্কে গভীরতা ছিল, যাওয়া আসা, জামাইকে যত্ন আত্মি। কিন্তু যতদিনে বুঝে গেল দেবলের পরিবার, জামাইয়ের পরিবার বড়লোক হলেও মেয়ের পরিবারকে কোনো রকম সাহায্য করবে না, সঙ্গে সঙ্গে সম্পর্কের উষ্ণতা কমতে লাগলো নেমন্তন্নর সংখ্যা। আস্তে আস্তে ছোট দুই ভাই বোন ভুলেই গেল ললিতা বলে তার একটা বড় দিদি ছিল। ছোট বোনের বিয়েতে একটা দায়সারা গোছের নেমন্তন্ন গেছিল সুদূর গ্রামে, কিন্তু দিদি আসতে পারেনি মেয়ের জ্বরের কারণে। তেমন একটা খোঁজ খবর নেয়নি কেউ, তবে বিয়েও আটকায়নি। অবশ্য কবেই বা কার অভাবে কিছু আটকেছে। আলো জেলে লোকজন খাইয়ে বেশ ধুমধাম করেই সৃজনীর বিয়েটা হয়ে গেল। স্কুল জীবনে একটানা সেরা রেজাল্ট করার পর ইঞ্জিনিয়ারিং পাশ করে বাড়ির একমাত্র ছেলে ললিত বহুজাতিক সংস্থায় চাকরি পেল। প্রেম করে বিয়ে ঠিক হলো উচ্চবিত্ত পরিবারের কন্যার সঙ্গে। নামি দোকানের দামি শপিং, সোনা হীরের গয়নাকাটি কেনাকাটা, বিয়ের তত্ত্ব, নানা রকম আলোচনা শেষে ছোট বোন সৃজনী বলে উঠল, কি ভাবছিস ভাই, দিদিকে নেমন্তন্ন করবি? জামাইবাবুকে তো দেখেছিস, আনকালচার্ড গাইয়া। ছেলে মেয়ে দুটো নিশ্চয়ই এমনই হবে। গ্রামে থাকা মানুষ হঠাৎ করে এসে শহুরে কালচারের সঙ্গে মানাতে পারবে? মাঝখান থেকে দেখবি তোকে শ্বশুরবাড়ির লোকজনের সামনে হাস্যাস্পদ করবে, তখন চাইলেও কিছু বলতে পারবি না। ছোট জামাই সজল কিছু বলল না, তবে মিটি হাসিখানা ললিতের নজর এড়ালো না। কিন্তু নেমন্তন্ন না করলে ব্যাপারটা কেমন যেন দেখাবে না? যতই হোক দিদি বাড়ির বড় মেয়ে, তার একমাত্র ভাইয়ের বিয়ে, জামাইবাবুর পরিবার যদি কিছু মনে করলো তো আমাদের বয়েই গেল। কি একেবারে মাসের শেষে 10 মণি চালের বস্তা নামিয়ে দিয়ে যায় ঘরে। যে কি মনে করবে তার পরোয়া এখন আমাদের করতে হবে। বিরক্ত মুখে সন্ধ্যাদেবী বলে উঠলেন, অত অর্থবিত্ত ওদের, অথচ মনটা। তখন আমাদের কি অবস্থা মনে আছে তোর? নুন আনতে পান্থা পুরোয়, গোলা ভর্তি ধান, শতস্বরের চালটুকু দিলেও মনে থাকতো। দরকার নেই বলার ওকে, দেবে তো ওই সাদামাটা একজোড়া কানের, নয় একটা আংটি। ওটুকু ছাড়াও তমালিকার দিব্যি চলে যাবে। বাবু কি কম দিচ্ছে নাকি ওকে? শোন, যদি কখনো দিদির সঙ্গে দেখা টেকা হয়ে যায়, যার সম্ভাবনা নেই বললেই চলে, বলে দিবি তোরা দুজন রেজিস্ট্রি ম্যারেজ করেছিস, তাই আর ঘুরে ঘুরে নেমন্তন্ন করা হয়নি। মুচকে হাসে সৃজনী। আইডিয়াটা ভালো না? গ্র্যান্ড। সাপও মরবে, লাঠিও ভাঙবে না। শুধু একবার বুড়ো দেবল ইজি চেয়ারে শুয়ে বিড়বিড় করে বলেছিল, মেয়েটাকে একেবারে খবরই দেবে না। এটা কি ঠিক হবে? গ্রামে থাকে বলে একেবারে অছুত্ত নয়, কতদিন দেখিনি। এই সুযোগে একবার অন্তত দেখা হয়ে যেত। নাতি নাতনি দুজনেই এতদিনে বড় হয়েছে। দেবলের কথা শোনার বা পাত্তা দেওয়ার মতো সময় কারোর ছিল না। কেবল সন্ধ্যাদেবী বিরক্ত মুখে বলে উঠলেন, দেখছি তোমার মাথাটাই গেছে। অমন বললেই হলো? অতগুলো লোকের প্লেটের খরচ কম? বলতে নেই দেওর ননদ মিলিয়ে পুরো রাবণের কুষ্টি। নিমন্ত্রণ করতে গেলে তো যৌথ পরিবারের সবাইকেই করতে হবে, প্রায় 30 জনের খরচ। আর গায়ের লোকের স্বভাব তো জানো, ভালো খাওয়া দাওয়া হচ্ছে শুনলে ঠিক সবাই মিলে দল বেঁধে এসে হাজির হবে। ছেলেটার সদ্য চাকরি, খামোখা অত বোঝা বেচারার কাঁধে চাপিও না তো। সময় এগিয়েছে, ললন্তিকার 5 বছরের জন্মদিন সামনে। এতদিনে ললিতের আর্থিক সামর্থ্য অনেকটাই বেড়েছে, সমাজে প্রতিপত্তিও। তাই সবার অমতে গিয়েও সে ঠিক করলো বড় দিদিকে এবার নেমন্তন্ন করবে। যতই হোক বাড়ির বড় মেয়ে, এটুকু তো সে করতেই পারে।
তাছাড়া বাবার বড় ইচ্ছে ছিল, বাবা বুড়ো হয়েছে, কবে আছে কবে নেই, ইচ্ছে পূরণ তো করতেই পারে। এক সময় প্রায় মেয়ের বাড়ি গেছে দেবল, বয়সের কারণে স্লথ গতি হলেও রাস্তাঘাট এখনো ভালোই চেনে। কাজেই নিজের নতুন কেনা 4 চাকায় বাবাকে চাপিয়ে বেরিয়ে পড়ল সে। তমালিকাকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু গ্রামের এবড়ো খেবড়ো রাস্তা দোহাই দিয়ে নিজেকে সে সরিয়ে নিয়েছে। যে ননদকে সে জন্মজীবনে দেখেনি, তার প্রতি অমন মমত্ব জাগে না তার। ললিতের ইচ্ছে করছে যখন, যাচ্ছে যাক। এতদিন বাদে ভাই আর বাবাকে বাড়িতে দেখে বড্ড খুশি হলো ললিতা। এখন আর অত লোকজন নেই, বাড়ি প্রায় ফাঁকা। কাজের সন্ধানে বেরিয়ে পড়েছে গ্রাম থেকে। দেবল আর ললিত সাজানো গোছানো দোতলা বাড়ি দেখে একটু অবাক হয়ে গেল। গ্রামের মধ্যে এ এক বিস্ময় বই কি। তাছাড়া এতদিনে ধানি জমিও বেড়েছে বিস্তর। ভাইয়ের মেয়ের 5 বছরের জন্মদিন জেনে বেজায় খুশি হলো সে। বলল, আমি অবশ্যই যাব, তোর ভাগ্নে ভাগ্নিও যাবে। জামাইবাবু যাবে কিনা এখনো বলতে পারছি না, জানিস তো ব্যস্ত মানুষ। সন্ধে পেরিয়ে বাড়ি ফিরতেই ছুটে এলেন সন্ধ্যা দেবী। সারাটা দিন দিব্যি কাটিয়ে এলি বল, কেমন দেখলি সব? এতদিন বাদে নিজের বড় মেয়েকে দেখে তোর বুড়ো বাপ নিশ্চয়ই উচ্ছ্বসিত হয়ে উঠেছিল। সে তো স্বাভাবিক মা, আত্মজাকে দেখলে কার না ভালো লাগে। এক মুহূর্তের জন্য ললন্তিকা চোখের আড়াল হলে আমার কেমন উচাটন হয়। ওদের গ্রামে আধুনিকতার ছোঁয়া তেমন না লাগলেও দিদির দোতলা বাড়িটা বেশ আধুনিক কেতায় সাজানো। দুপুরবেলার খাওয়া দাওয়াও ভীষণ ফ্রেশ, একেবারে পুকুর থেকে তোলা টাটকা কাতলা মাছ দিয়ে গরম গরম ধোয়া ওঠা ঘরের চালের ভাত, আলু ভাজা, পাঁচমিশালি সবজি, এমনকি পাতের ঘিটাও ঘরের তৈরি। সব মিলিয়ে মনে হচ্ছিল বেশ একখানা আউটিং করে এলাম। বুঝলে তমালিকা, ভাবছি মেয়েটা বড় হলে সবাই মিলে একবার দিদির বাড়ি ঘুরে আসব। দেখবে বাড়িতেই পিকনিকের মজা কেমন হয়। গাড়ির তেল পুড়িয়ে তোমার দিদির বাড়ি যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। ঘুরতে গেলে ভালো কোনো রিসর্টে থাকবো, সব রকম সুযোগ সুবিধা হাতের কাছে মজুদ, গম্ভীর মুখে বলে তমালিকা। সবুজ বনানীতে বেড়ানোর আনন্দে হাত পুড়িয়ে রান্নাবান্না করতে পারবো না। শুনেছি গণ্ডগ্রামে বাড়ি, নিশ্চয়ই নিজস্ব চাকর বাকর নেই, একার হাতেই সব কাজ। ওরা পারেও বাবা। ললন্তিকার আয়াটি ঈষৎ হেসে বাড়ির কর্ত্রীর কথায় তাল দেয়। কাজ যা বলেছেন বৌদি, শুধু কি রান্না বান্না, অবসর সময় আবার তারা পাতা চেঁচে ঝেঁটার কাঠি তৈরি করে বিক্রি করে। আসলে ঘরের কাজ ছাড়াও তো অন্য কাজকর্মের বালাই নেই, বিস্তর সময় হাতে। কেন যেন কথাগুলো শুনতে বড় বিরক্ত লাগছিল ললিতের। যে দিদিকে সে দেখে এসেছে, এদের কথার সঙ্গে কিছুতেই তাকে মেলাতে পারে না। কিন্তু এ সমাজ এমন মানুষে ভরা, মন চাইলেও বিরক্তির প্রকাশ সর্বসম্মুখে করা সম্ভব নয়। তার উপর ললন্তিকার এই আয়াটি তমালিকার বাপের বাড়ির আমদানি, মাইনে যদিও সেই দেয়, তাকে কিছু বলা মানে ঘুরিয়ে তমালিকাকেও বলা। কাজেই সংসারে শান্তি বজায় রাখতে হলে চুপ থাকাই বাঞ্ছনীয়। পরিস্থিতি বুঝে ললিত চুপ করে গেল। হেসে বলল তমালিকা, দেখো আবার গ্রামের পৌর মহিলাটি আমাদের এই সাজানো গোছানো ফ্ল্যাটে এসে কি খেল দেখায়। সঙ্গে ছেলে মেয়ে, পল্টন বাহিনী। জিজ্ঞেস করে এসেছো কজন আসছেন অনুষ্ঠানে? পল্টনের সবটুকু তো এই ফ্ল্যাটে আটবে না। পকেটের আরও কিছু পয়সা খরচ করে একটা হোটেল টোটেল। যতই হোক দিদির বাড়িতে দুপুরবেলা পাত পেরে খেয়ে এসেছো যখন, আপ্যায়ন তো করতেই হবে। লাগবে না, ম্যানেজ হয়ে যাবে। যেটুকু শুনলাম গ্রামের বাড়িতে খুব কম লোকজনই থাকে, জীবিকার তাগিদে সবাই শহরের বুকে ছড়িয়ে ছিটিয়ে গেছে। তবে দিদি আসবে বলেছে, সঙ্গে 2 ভাগনা ভাগ্নি। ওদের সঙ্গে দেখা হয়নি, তবে অনেক বড় হয়ে গেছে, হবেই। দিদির যখন বিয়ে হয় আমি স্কুলে পড়ি। দিদির সাতকাহন শুনতে চাইনি, কজন আসবে এটুকু বললেই যথেষ্ট। সেই অনুযায়ী প্লেট বাড়ানো কমানো করতে হবে তো। নিজের সংসারে খামোকা অপচয় আমি পছন্দ করি না। ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলল ললিত।
টাকা তার, অথচ খরচের সামান্য অধিকার নেই তার। সম্ভবত জামাইবাবু আসতে পারবেন না, সময় নেই। ধান চালের লেনদেনের ব্যাপার আছে, তবে দিদি আসবে সন্ধেবেলা। রাত্রিটুকু থেকে পরের দিনই ফিরে যাবে। সংসারের কাজ তো কম নয়। তাছাড়া ভাগ্না ভাগ্নির কলেজ আছে। তা বটে, গোবর লেপে দেওয়াল জুড়ে ঘুঁটে দিতে হবে। ঘরুয়ার স্বামী সেবা সব ছেড়ে কয়েকদিন বাপের বাড়ি থাকলে চলবে? সৃজনীর গলায় ব্যঙ্গের সুর ফোটে। আধুনিকতা কাকে বলে আজ অবধি মহিলাই জানলই না। দিব্যি পতিসেবাকে জীবনের মুখ্য বলে মেনে নিয়ে সংসার করে চলেছেন। ছেলে মেয়ে দুটো কলেজ অবধি পৌঁছেছেন, এই কি কম? আমি তো ভাবতেই পারছি না। কে জানে আমার শ্রেণী ওদের সঙ্গে মিশতেও পারবে কি না। তা আসবে কিসে? আবার তোকে গাড়ি পাঠাতে হবে নাকি ওদের জন্য? গাড়ি পাঠাবে কেন? এতক্ষণ চুপ করে থাকা দেবল বলে উঠল, দেখলাম তো ওদের তো নিজেদেরই গাড়ি আছে, ওতে করেই আসবে নিশ্চয়ই। ওই গণ্ডগ্রামে গাড়ি? ট্র্যাক্টরের কথা বলছো না তো বাবা? ললিত মাথা নাড়ে। সৃজনী থমকে যায়। এতদিন বাদে বাপের বাড়ি এসে দিদি কি তাকেও টেক্কা দেওয়ার পরিকল্পনা করেছে? পরক্ষণেই মাথা নেড়ে সে সম্ভাবনা নাকচ করে। গয়না আর দামি শাড়ি পরলেই কেউ স্মার্ট হয় না। ওই গ্রাম্য মহিলা তার স্মার্টনেস পাবে কোথায়? পাবে কোথায় পার্লারের চমক? এতদিন ধরে গরুর গোবর ঘাঁটতে ঘাঁটতে সৌন্দর্যে পলি পড়ে গেছে। তাছাড়া শ্রেণিকের নামী স্কুল, দামি চালচলন। অভিজাত হওয়া সহজ নয়, আয়ত্ত করতে হয়। গাড়ির কথা শুনে চমকে ছিল সন্ধ্যাও। কি বললে তুমি? ললিতারা গাড়ি কিনেছে? পরক্ষণেই ঝাঁঝালো স্বরে বলে ওঠে, সে তো এখন কিনবেই। সারাটা জীবন কাউকে কিছু দিতে হলো না। স্বার্থপরের মতো শুধু নিজের ভাবনাই ভাবলে সবাই অমন গাড়ি কিনতে পারে। কত ভেবেছি তখন। বড়টার অমন ভালো ঘরে বিয়ে হলো, মাথার ওপর জামাই বাবাজি আছেন। গড়িয়ে গড়িয়ে চলা সংসারের এবার খানিক সুসার হবে। এসব খবরে তমালিকার কোনো আকর্ষণ ছিল না। সে ব্যস্ত ছিল নিজের মেয়ের 5 বছরের জন্মদিনের আয়োজন নিয়ে। সুদূর এক গ্রামে কে গাড়ি কিনল, যাকে কোনোদিন সে চোখের দেখাও দেখেনি, তাকে নিয়ে মাথা ঘামিয়ে করবে কি? ইউনিকর্ন থিমের ফেয়ারি ড্রেসটা পরিয়ে ফেয়ারি ওয়ান্ড হাতে ঘুরিয়ে ঘুরিয়ে মেয়েকে দেখে নিয়ে নিশ্চিন্ত হয়ে নামি কেকের বেকারিতে ফোন করলো। কাস্টমাইজ অর্ডারটা আরেকবার ঝালিয়ে নিয়ে নিশ্চিন্ত হলো। ললন্তিকার প্রথম বড় অনুষ্ঠানে কোনো রকম ত্রুটি তার সহ্য হবে না। সন্ধেবেলা সুসজ্জিত হোটেল টেরেসে জমজমাট পার্টির মাঝে ছেলে মেয়েকে নিয়ে প্রবেশ করল ললিতা। পার্টি থিমের লোগো 2 ছেলে মেয়ের পোশাকে, আর ললিতার পরনে বেশ দামি গাদোয়াল শাড়ি। অবাক হয়ে দেখল সৃজনী, এমন একটা অভিজাত জায়গায়ও 3 জনকেই বেমানান লাগছে না। একটু যেন সে হকচকিয়েই গেল। অনেকেই ললিতাকে চিনতে পেরে এগিয়ে এসেছে। ছেলে মাদ্রাজ আইআইটি থেকে বিটেক আর মেয়ে জেএনইউতে জার্নালিজম অ্যান্ড মাস কম নিয়ে পড়ছে শুনে চারপাশের সবাই একটু যেন থমকে গেল। ললিতার ছেলেমেয়ে দুটো এত ব্রিলিয়ান্ট! কথায় কথায় জানা গেল মাধ্যমিকের প্রথম 20-র মধ্যে ছিল সঞ্জয়, ললিতার একমাত্র ছেলে। ওই প্রত্যন্ত এলাকায় থেকে ছেলে মেয়ে দুটো যে কিভাবে এমন জুয়েল হলো ভেবেই কুল কিনারা পেল না তমালিকা। এই মুহূর্তে মেয়ের জন্মদিনের অনুষ্ঠান ছাপিয়ে তার চোখ মন সবটাই ললিতা দির ছেলে মেয়ের দিকে। নিজের মেয়েটা ওই বয়সে পৌঁছে অমন যোগ্যতা অর্জন করতে পারবে তো? সঞ্জয় এক মনে কুলফি খাচ্ছে। শান্ত ছেলেটাকে দেখে কে বলবে মগজ অমন ধারালো? কিন্তু চমকের যে এখানেই শেষ নয়। খানিক বাদে নিখুঁত আদব কায়দাধারী স্যুটেড বুটেড ভদ্রলোকটি যে কিনা ললিতের ইমিডিয়েট বস, পার্টিতে ঢুকে ললন্তিকার হাতে দামি উপহার তুলে দিলেন। তার সঙ্গে ললিতার সম্পর্ক আছে জেনে সৃজনী তো বটেই, দারুণ চমকে গেল তমালিকাও। বৌদি, তুমি এখানে? তোরাও এসেছিস তবে? এগিয়ে এসে ভাইপো ভাইজির গাল টিপে দেয় অলোক। কাকু, তুমি কেন যে ভুলে যাও আমরা আর বাচ্চাটি নেই? সঞ্জয় আর সুহানি মুখখানা গম্ভীর করে বলল।
পার্টিতে এসে এভাবে গাল টিপবে না কিন্তু, আমরা কিন্তু রেগে যাব। রেগে গেলেই হলো। ললন্তিকার গাল টিপলুম, কিছু বলল? কেমন মিষ্টি বাচ্চা বল দেখি। বাচ্চা বলেই কিছু বলেনি, বড় হলে বলতো ঠিক। ঠিক আছে, যা তোরা এনজয় কর। বৌদির দিকে ফিরল অলোক। আমাকে একবারের জন্যও বললে না তো তুমি এই পার্টিতে আসছো? একসঙ্গে আসতাম গাড়িতে। এই সপ্তাহে বাড়ি যেতে পারিনি ঠিক আছে, একটিবার ফোন তো করবে। বুঝেছি আমার গাড়িতে আসতে অসুবিধা হয়। তুমি আজকাল কাজে ব্যস্ত থাকো ভাই, কতদিন বাড়িতেই যেতে পারো না। নরম গলায় বলে ললিতা। শুধু শুধু তোমায়, জানি তো কতখানি কষ্ট করতে হয় এই শহরে মাথার ঘাম পায়ে ফেলে কিছু টাকা রোজগার করার জন্য। তাছাড়া আমি বা কিভাবে জানবো বলো তুমি এই পার্টিতে আসবে আজ? এই ললিত আমার নিজের ভাই হয়, তোমরা নিশ্চয়ই পরস্পরের পরিচিত। পাশে দাঁড়িয়ে ললিত ততক্ষণে ঘামছে। ইমিডিয়েট বসের সামনে তার বোকা দিদি এসব কি বলতে শুরু করেছে? পরিচিত মানে? ভদ্রলোক যে তার থেকে কতখানি উঁচু পজিশনে বিলং করে, শান্ত বোকা দিদিটা কি তা জানে? কি বলছিস দিদি তুই এসব? পরিচিত কি? উনি আমার বস, আমার দণ্ডমুণ্ডের কর্তা। স্যার, আপনার আমার দিদির সঙ্গে বেশ ভালো রকম পরিচয় আছে দেখছি। আপনি তবে ওই গ্রামে নিয়মিত যান? জেনেও ভালো লাগছে। সমস্যার আঁচ পেয়ে তমালিকাও ততক্ষণে ললিতের পাশে এসে দাঁড়িয়েছে। হাত দেখিয়ে অলোক থামালো ললিতকে। স্মিত হাসি ফুটল ঠোঁটে। সবাই অপেক্ষা করছে এতক্ষণ, কেকটা কেটে ফেলা যাক আগে, তারপর না হয় আমার সঙ্গে আপনার দিদির এমন গভীর পরিচয়ের গল্প বলবো। প্লাস্টিক স্মাইল মুখে সবার সঙ্গে ললন্তিকার পছন্দের কেক কাটা হলো। আয়া এসে ছোট ছোট টুকরোয় কেটে ফেলল সমস্ত কেকটা। টুকরোগুলো ট্রেতে সাজিয়ে তুলে দেওয়া হলো ছোট বড় সব নিমন্ত্রিতদের হাতে। একে একে সুবেশা অতিথিরা খাওয়ার জন্য রওনা দিয়েছেন। বিরিয়ানি আর চাপের গন্ধ ভাসছে বাতাসে। কেউ কেউ এক মনে সেলফি তুলতে ব্যস্ত। এক ঝাঁক পরীদের সঙ্গে মিলে প্রজাপতির মতো উঠছে ললন্তিকা। হাতের ম্যাজিক ওয়ান্ডটা এমনভাবে দোলাচ্ছে যেন মনে হচ্ছে এক্ষুনি ম্যাজিক করে সে ভেসে যাবে পরীদের দেশে। ম্যাজিশিয়ানের ম্যাজিকের সামনে জমেছে ভিড়। কেউ কেউ এক মনে ক্যান্ডি খেতে ব্যস্ত। সব মিলিয়ে ভারী মিষ্টি এই পরিবেশ। দীর্ঘশ্বাস ফেলল ললিত। শৈশব বড় সুন্দর, বড় মধুর। পরবর্তী জীবনের চাওয়া পাওয়ার কোনো মালিন্য লেগে থাকে না সেখানে। কেকের টুকরো হাতে নিয়ে অলোক বলল, আনন্দদার ছোট ভাই আমি। কিশোর বয়স থেকে বৌদি আমায় নিজের হাতে করে মানুষ করেছেন, সমানে লেখাপড়ায় উৎসাহ দিয়েছেন। বৌদির নিরন্তর প্রচেষ্টায় আমি আজ এই পজিশনে আসতে পেরেছি, এর জন্য আমি চিরকৃতজ্ঞ। ললিতের দিকে তাকালো সে। অনেক আগে থেকেই জানতাম আপনিই বৌদির ভাই। আপনাদের দুজনের মধ্যে মুখের মিল তো আছেই। তাছাড়া, থেমে গেল অলোক। বলিনি কারণ আপনি আমার নিচে কাজ করেন শুনে বৌদি হয়তো দুঃখ পেতে পারেন। ললিত কিছু বলল না। সৃজনীয় বাকরহিত। বদ্দির দেওর ভাইয়ের অফিস বস হয়ে পার্টিতে আসবে ভেবেছিল কে? আপনারা তো আর যোগাযোগ রাখলেন না। আপনাদের এই যোগাযোগহীনতায় বৌদি কতটা কষ্ট পেয়েছিল জানার চেষ্টা করেছেন কখনো? খানিকটা অভিযোগের সুরেই বলল অলোক। মাঝে মধ্যে তো মেয়ের কাছে যেতে পারতেন, ডাকতে পারতেন নিজের বাড়িতে। শ্বশুরবাড়ির লোকজন যতই ভালো হোক, যতই তার কেয়ার করুক, একজন মেয়ের কাছে তার বাপের বাড়ি খোলা জানালা, সেই জানালা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে কারোর কি কখনো ভালো লাগে? এতক্ষণে সন্ধ্যাদেবী এগিয়ে এলেন। কি জানো বাবা, পরিস্থিতির চাপে অনেক কিছু ইচ্ছে না থাকলেও করতে হয়। আমাদেরও সে রকমটাই হয়েছিল। দিন আনা দিন খাওয়া মানুষ ছিল ললিতার বাপ। বিয়ের পর জামাই যদি শ্বশুরের অর্থ কষ্টটুকুও অনুভব না করতে পারে, তবে আর মেয়ের বিয়ে দিয়ে হলো কি? বড়লোক জামাই পেয়ে আমাদের কী বা হলো? আপনি ঠিক জানেন আপনাদের জন্য দাদা কখনো কিছুই করেনি। মানে কি বলতে চাইছো তুমি?
সন্ধ্যার বদলে দেবল প্রশ্ন করে। হাসলো অলোক। তাহলে বলবো, বাড়ির বড় জামাই হওয়া সত্ত্বেও আনন্দদাকে আপনারা চেনেননি। চিল্লে এমন মন্তব্য করতেই পারতেন না। দাদার মতো উদার মনের মানুষ এ জীবনে খুব কম দেখেছি। আর আজকাল যা আত্মকেন্দ্রিকতার যুগ পড়েছে, তাতে হয়তো কিছুদিনের মধ্যেই এই ধরনের মানুষগুলো ডোডো পাখির মতো বিলুপ্ত প্রায় প্রজাতি হয়ে যাবে। বলছিলাম কি স্যার, পুরনো কথা ভুলে যাওয়াই ভালো। এই মুহূর্তে আমি প্রতিষ্ঠিত, পরিবার প্রতিপালনে সক্ষম। দিদিরও মনে হয় না পুরনো কথা মনে আছে। নিজেদের মধ্যে খামোকা মনোমালিন্য বাড়িয়ে লাভ কি? সত্যি কথাটা তুমিও কি জানতে চাও না ললিত? থমথমে আকাশ যেমন ঝড় আগমনের পূর্বাভাস জানান দেয়, তেমনি গলা অলোকের। থেমে গেল ললিত। এই মুহূর্তে আর কোনো কথা বলা উচিত হবে না বুঝে গেছে সে। বললে হয়তো কাল থেকে চাকরিটাই আর। তখন কিভাবে একটা গোটা সংসারের খরচ, যেখানে সে জানে পুরো সংসার তার উপর নির্ভরশীল। তাহলে শুনুন মাসিমা, ইস্পাত দৃঢ় কণ্ঠে বলে ওঠে অলোক। আপনারা কি জানেন ললিতের ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ দিনের পর দিন কে জুগিয়েছে? সেমিস্টারের ফিস, বই খাতা, হোস্টেলের খরচ খরচা। বিদ্যান ছেলে মেয়ে আর দেওরের দৌলতে গ্রাম্য প্রায় অচেনা প্রৌঢ়া দিদি জন্মদিনের অনুষ্ঠানের সব লাইমলাইট একাই টেনে নেবে কেমন করে, তা হতে দেয় সৃজনী। দিনের পর দিন বাবা ওভারটাইম করে দাদার পড়ার খরচ চালাতো। বই খাতা, জামা জুতো, বাবার স্যাক্রিফাইসের উপর দাঁড়িয়েই দাদা আজ কেরিয়ার গড়েছে। সত্যি কি আপনার মনে হয় একটা প্রাইভেট কলেজের হোস্টেল সেমেস্টারের খরচ ওইটুকু ওভারটাইমের টাকায় হয়ে যায়? তাহলে বলতেই হবে বাস্তব জীবন সম্বন্ধে আপনি নিতান্তই অজ্ঞ মিসেস সেনাপতি। হাসল আলোক। কি ললিতবাবু, সবার সামনে একবার বলুন না, প্রতি মাসের শুরুতে আপনার নামে হোস্টেলের ঠিকানায় যে খামটা আসতো, তাতে সব খরচ খরচা মিটে উদ্বৃত্ত থাকতো কিনা? সবগুলো চোখ যেন সার্চ লাইটের ভঙ্গিতে ললিতের দিকে ঘুরে গেল। কেমন যেন নার্ভাস লাগছে তার। সন্ধ্যা দেবী তার মেধাবী ছেলের দিকে তাকালেন। আলোক যা বলছে তা কি সত্যি? আমাদের বড় জামাই তোর হোস্টেলে প্রতি মাসে টাকা পাঠাতো? আমাদের তো কখনো কিছু বলিসনি। আমি নিজেই এতদিন জানতাম না মা, খামের উপর লেখা থাকতো তোমার শুভানুধায়ী। আমি ভেবেছিলাম সে মানুষ তমালিকা। অর্থের অভাব কখনো ছিল না বলেই হয়তো আমার মতো গরিবকে টাকা পয়সা জুগিয়ে পড়াশোনায় সাহায্য করছে, যাতে তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে পারি। ভালোবাসলে মানুষ তো মানুষকে সাহায্য করে। আমি জানতাম না শুভানুধায়ীর পরিচয়ের আড়ালে বড় জামাইবাবু। বিয়ের পর কখনো স্ত্রীর কাছে সত্যটা জানতে চাননি? বিয়ের পর তো স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম লুকোচুরি থাকার কথা নয়। ভেবেছিলাম তমালিকা যদি অফেন্ডেড হয়। আফটার অল সে তো আমার বিষয়টা জানতে দিতে চায় না। আমতা আমতা করে ললিত। তুই তবে বৌমাকে অফিস জয়েন করার আগে থাকতেই চিনতিস? বলে ওঠে দেবল। আমাদের কখনো বলিসনি তো। চিনতাম, ইঞ্জিনিয়ারিং পড়ার সময় থেকেই। এক বন্ধুর মারফত আলাপ হয়েছিল। মনে পড়ে তোমার সৃজনী? বিয়ের দিন একটা ভারী সোনার নেকলেস এসে পৌঁছেছিল তোমার অফিসের ঠিকানায়। সেই অফিস যেখানে তুমি রিসেপশনিস্টের কাজ করতে। তাতে লেখা ছিল। তবে কি ওটাও আনন্দদা? কিন্তু আমাদের একবার জানালো না কেন? নিজেকে গোপন রেখে সাহায্য করার কি দরকার ছিল? বলে উঠলেন সন্ধ্যা দেবী। অত সব কথা জানলে বড় জামাইকে তো আমরা মাথায় করে রাখতাম। দিনের পর দিন ছেলেটাকে কত ভুল বুঝেছি। দাদা বিশ্বাস করে আর্থিক অবস্থা যেমনই হোক না কেন, প্রতিটা মানুষের আত্মসম্মান নিয়ে বাঁচা উচিত। সরাসরি টাকা পয়সা জিনিসপত্র দিয়ে সাহায্য করে আপনাদের পরিবারের আত্মসম্মানের ভিতটা ঠুনকো করে দিতে চায়নি সে। দয়ার জানে বাঁচা অভ্যেসে দাঁড়িয়ে গেলে মানুষ নিজেকে গড়তে পারে না। হীনমন্যতায় ভোগা মানুষ কুঁকড়ে যায়। নতুন করে কিছু করার তাগিদ তাকে উদ্বুদ্ধ করে না। আনন্দদা চেয়েছিল উচ্চতর শিক্ষালাভের পর নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের হাল ধরুক ললিত। সৃজনীয় নিজের জীবন পথে সঠিকভাবে এগিয়ে চলুক। বৃদ্ধ বয়সে পৌঁছে ছেলের রোজগারে যেন মাথা উঁচু করে বাঁচতে পারেন, নিজেদের যেন বড় গাছা না মনে হয়।
বৌদি জানলে ভুলক্রমে যদি আপনাদের বলে বসে, তাই বৌদিকেও কখনো এসব কথা জানতে দেয়নি, এটুকুই। আর আপনারা কিনা আমার সেই দেবতুল্য দাদাকেই ভুল বুঝলেন। নীরব হলো অলোক। সেই নীরবতা পাক খেতে লাগলো হোটেলে সাজানো দেওয়াল থেকে সিলিং অবধি। আমরা সবাই তোমাদের গ্রামের বাড়িতে যাব, ক্ষমা চেয়ে নেব এতদিন মনের মধ্যে ভুল ধারণা পুষে রাখার জন্য। সবার মুখের দিকে তাকিয়ে বলে উঠল দেবল। ক্ষমার মধ্যে যে ঔদার্য লুকিয়ে আছে। আনন্দর মতো উদার ছেলে একটা সুযোগ নিশ্চয়ই আমাদের দেবে, আমি নিশ্চিত দেবেই। এমন সময় দৌড়ে এলো ছোট্ট ললন্তিকা। সঞ্জয়দা বলেছে ওদের পুকুরে বড় বড় মাছ আছে, আমি কিন্তু মাছ ধরবো, অনেক মাছ। সঞ্জয়দা শিখিয়ে দেবে। তুমি মাছ ধরতে জানো আঙ্কেল? ছোট্ট মুখটা আশায় আশায় তাকিয়ে আছে। ললন্তিকার মাথায় হাত বুলিয়ে দিল অলোক। আঙ্কেল কিন্তু কিচ্ছু জানে না, তুমি শিখে গেলে না হয় আঙ্কেলকে শিখিয়ে দেবে। কি গো, দেবে তো? ব্যস্ত হয়ে গেলে আবার ভুলে যাবে না তো? ভুলবই না, আঙ্কেল না তুমি, আঙ্কেলকে কখনো ভোলা যায়? ছোট্ট মেয়েটার মিষ্টি কথাগুলো শুনে সবাই হেসে উঠল। একটা সুখের অনুভব চুইয়ে চুইয়ে যাচ্ছে ললিতার হৃদয়ে। এই মহৎ ঔদার্যের আলোকে সে যেন আনন্দকে আবারও নতুন করে চিনতে পারছে। একেই কি তবে ভালোবাসা বলে? গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।